নমস্কার, নিউজ এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। মোটা টাকার টোপ দিয়ে সীমান্তের পাচারকারীদের ব্যবহার আইএসআই এর। কোচবিহারের সাহেবগঞ্জে ধৃত 3 পাক চরই সীমান্তে পাচার চক্রে জড়িত। সূত্রের খবর, সফিকুল, নাসিরউদ্দিন আর রশিদুল মাদক, গরু এবং জাল নোট পাচারে যুক্ত। কিভাবে যুক্ত ছিল এরা, কিভাবে এই কারবারগুলো চালাতো, এসটিএফ সূত্রে এখনো পর্যন্ত কি জানতে পারছি আমরা। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সুপ্রিয়, মঞ্জিরা, দেখো, পাক গুপ্তচর সংস্থা অর্থাৎ আইএসআই এর চর বা আইএসআই এর এজেন্ট হিসাবে কাজ করার অভিযোগে ইতিমধ্যে নাসিরউদ্দিন, শহীদুল এবং শফিকুল ইসলাম এই তিনজনকে এসটিএফের গোয়েন্দারা গ্রেপ্তার করেছে। মূলত কলকাতা পুলিশের এসটিএফ এবং বেঙ্গল এসটিএফ তারা যৌথভাবে কিন্তু এই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। এবং যেটা অভিযোগ যে এরা দীর্ঘদিন ধরেই আইএসআই এর যারা এজেন্টরা রয়েছে বা সদস্যরা রয়েছে তাদের কাছে ভারতীয় যে মোবাইল নাম্বার বা ভারতীয় যে সিম কার্ড সেগুলোকে পৌঁছে দেওয়ার কাজ করত। কিন্তু এই যে তিনজন, নাসিরউদ্দিন, শহীদুল এবং শফিকুল, এরা সীমান্ত এলাকাতে নানা ধরনের চোরাচালানের সঙ্গে, সেটা গরু পাচার হোক বা মাদক পাচার বা জাল নোট কারবার, এ ধরনের বিভিন্ন অবৈধ কারবারের সঙ্গে তারা যুক্ত ছিল। আর এদেরকেই দিনের পর দিন এই কারবার যারা যেহেতু তারা চালাতো সীমান্ত এলাকায়, কোথা থেকে এ ধরনের অবৈধ কারবার চালানো যায় সেগুলো যেহেতু তাদের নখদর্পণে ছিল, সেই কারণে এই সমস্ত অবৈধ পাচারকারীদের এজেন্ট হিসাবে বা হ্যান্ডেলার হিসাবে মোটা টাকার বিনিময়ে কাজে লাগিয়েছে পাক গুপ্তচর সংস্থা অর্থাৎ আইএসআই এর এজেন্টরা। এবং এই যে ভারতীয় সিম কার্ড, যেগুলো তারা বিভিন্ন নথি ব্যবহার করে সেই সিম কার্ডগুলোকে টাকার বিনিময়ে কিনে নিত এবং তার পরবর্তীতে সেগুলোকে অ্যাক্টিভ করে বাংলাদেশ হয়ে বা নেপাল হয়ে পাঠিয়ে দেওয়া হতো পাকিস্তানে থাকা যে সমস্ত আইএসআই এজেন্টরা রয়েছে তাদের কাছে। সেই সিম কার্ডগুলোকে তারা ব্যবহার করে বিভিন্ন, যেখানে অর্থাৎ ভারত পাকিস্তান সীমান্তবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে বা পাক অধিকৃত যে কাশ্মীর রয়েছে, এমন কিছু এলাকা রয়েছে যেখানে ভারতীয় মোবাইলের সিম কার্ডের নেটওয়ার্ক পাওয়া যায়, সেখান থেকেই কিন্তু এই সমস্ত সিম কার্ডগুলোকে ব্যবহার করে এই আইএসআই এজেন্ট যারা রয়েছে, গুপ্তচর সংস্থার যারা রয়েছে, তারা নিজেদের ফোন কল বা হোয়াটসঅ্যাপ কল বা নিজেদের যারা এজেন্টরা রয়েছে তাদের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগ রাখতো। আর এই সিম কার্ড পৌঁছে দেওয়ার যে কারবার, এই কারবার শুধুমাত্র কি এই তিনজনই, নাকি এদের মতন আরও অনেক এজেন্ট বা হ্যান্ডলার পাক গুপ্তচর সংস্থার হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, সেগুলোই কিন্তু এখন জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এদেরকে ইতিমধ্যেই 12 দিনের কাস্টাডিতে নিয়েছে এসটিএফ। জিজ্ঞাসাবাদ চলছে আর কতদিন, আর মানে কত সিম এখনও পর্যন্ত এরা এ ধরনের গুপ্তচর সংস্থার হাতে পৌঁছে দিয়েছে, সেই সমস্ত বিস্তারিত বিষয় কিন্তু জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। মঞ্জিরা, সুপ্রিয়, আপাতত তোমাকে ধন্যবাদ। তো প্রতিদিনই জঙ্গিদের নেতা, জঙ্গিরা অ্যারেস্টেড হচ্ছে। আবার এই দিল্লি থেকে বা ভারতবর্ষের কোনো প্রান্তে, পশ্চিমবাংলাতেও, যে ওই টুকরে গ্যাং, ভারতবর্ষকে টুকরো করার স্লোগানও উঠছে। তো সুতরাং এই ওমর খালিদ কে, ইয়াসিন আকিল কে, তাদেরকে মুক্তি দেওয়ার কথা যারা স্লোগান দেয়, তাদের মুক্তির জন্য, আর যাই হোক তারা ভারতীয় নয়, ভারতবর্ষের বন্ধু নয়, ভারতবর্ষের নাগরিক নয়, এবং ভারতবর্ষের ভালো তারা চায় না। রাষ্ট্রবাদীদের সামনে, জাতীয়তাবাদীদের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে ওই শক্তিকে পরাস্ত করতে হবে। 4 মে পশ্চিমবঙ্গ স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীন পশ্চিমবঙ্গ যেটা হয়েছে, যেটা ভারতবর্ষের পার্ট, তার আগে তো বাম আমলে এবং তৃণমূল আমলে তো এটাকে মনেই করা হতো না ভারতের অংশ। তো এখন এই নতুন বাংলায় যে বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, আপনি দেখেছেন পুলিশ, এসটিএফ এদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে এবং তার জন্য পারফরমেন্স লেভেল। বাংলায় বহু এরকম ছড়িয়ে আছে, স্লিপার সেল, ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার, সবাই জালে আসবে। একটু সময় নিন, দেখবেন আরো কত করে আসছে। অ্যালগোরিদম হচ্ছে পশ্চিমবঙ্গতে সেপারেটিস্ট মুভমেন্ট তৈরি করা এবং সেই সেপারেটিস্ট মুভমেন্টের মাধ্যমে সিভিল ডিসোবিডিয়েন্স ঘটানো এবং সেটা করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ডিস্টেবিলাইজ করা এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ডিস্টেবিলাইজেশনের মধ্যে দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করা। এই গোটা প্রসেসটা একটা ওয়েল আর্টিকুলেটেড থট প্রসেস,
যেটা ব্যাকড আপ বাই ইন্টারন্যাশনাল টেররিস্ট অর্গানাইজেশন। কোনো ছোট থেকে ছোট ঘটনা ঘটবে অথরিটিকে জানান, নিজেরা স্টেপ নেবেন না, নিজেদের মধ্যেকার জেমস বন্ডটাকে একটু ঘুম পাড়ান, দয়া করে সাধারণ মানুষ হিসাবে পুলিশের কাছে ঠিক ঠিক তথ্য পৌঁছে দিন, বাকি কাজ অথরিটি করে ফেলবে। পাক পাঞ্জাব এবং পাক অধিকৃত কাশ্মীর থেকে ফোন করা হয় দেশের বিভিন্ন সেনা ছাউনিতে। কোচবিহার থেকে দ্রুত পাক চরদের পাঠানো সিম কার্ড থেকে ফোন করা হয় বলেই এসটিএফ সূত্রে খবর। ভুয়ো পরিচয়ে ফোন করা হয় বিভিন্ন সেনা ছাউনিতে। সেনা অফিসারদের ফোন করে হানি ট্র্যাপ সহ নানা কায়দায় ফাঁদে ফেলতে ফোন কল করা হয় বিভিন্ন সময়, খবর সূত্রে। এদিকে আবার এসটিএফ এর হাতে গ্রেফতার পাক গুপ্তচর রশিদুলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 5টি মোবাইল ফোন। নয়ারহাটে বাইক সারাতে গিয়ে ধরা পড়ে এই রশিদুল। দিনহাটার খরাইখানার বাসিন্দা রশিদুলের পরিবারের দাবি, প্রায় 1 বছর আগে ভিন রাজ্য থেকে ফিরে চাষবাস আর শ্রমিকের কাজ শুরু করে রশিদুল। আর তলায় তলায় সে কি কাজ করতো, এখনো পর্যন্ত কি খবর পাচ্ছি আমরা। সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুমন, কি তথ্য পেলে? দেখো, দুই একদিন আগেই কিন্তু এই রশিদুল গিয়েছিল দিনহাটায় এবং সেখানে বাইক সারাই করতে যায়। সম্ভবত তখনই কিন্তু তাকে পুলিশ আটক করে এবং তারপর কিন্তু তাকে তুলে নিয়ে যায় এবং জেরা করা হয়, এমনটাই কিন্তু পরিবার সূত্রে জানা যাচ্ছে। এবং গতকাল রাতে সেই রশিদুলকে নিয়ে তার বাড়িতে এসে বিভিন্নভাবে তল্লাশি চালায়, বাড়ির লোকদেরকে একটা ঘরে রেখে বাকি সমস্ত জায়গায় তল্লাশি চালানো হয় এবং বাড়ির লোকেদের যে ব্যবহার করা 5টি মোবাইল ফোন বা রশিদুলের যে সঙ্গে থাকা মোবাইল ফোন, সেই মোবাইল ফোনগুলোকে নিয়ে রশিদুলকে নিয়ে কিন্তু চলে যায়। আজকে আমরা সকালে দেখতে পাই তাকে দিনহাটার আদালতে তোলা হয়েছে এবং 14 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে আদালত। ফলে কয়েকদিন ধরেই কিন্তু একটা টানাপোড়েন চলছিল। পরিবারের লোকেরাও কিন্তু জানতো তাকে অ্যারেস্ট করা হয়েছে বা পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। স্বাভাবিকভাবেই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে দিনহাটাতে, এই পাক আইএসআই এর যে লিঙ্ক এখানে পাওয়া গেছে, এটা কিন্তু স্বাভাবিকভাবে আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন এটা কিন্তু চরম একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে গোটা রাজ্যে। ফলে 3 জন গ্রেপ্তার হয়েছেন। আইএসআই এর সঙ্গে তাদের যোগ রয়েছে, কি কারণে তাদের কোথায় ছিলেন, কিভাবে তারা কি কাজ করতেন, এবার যাবতীয়টাই কিন্তু এসটিএফ এর কাছে, এসটিএফ তদন্ত করে দেখছে এবং এসটিএফ এর তদন্তের পরেই কিন্তু যাবতীয় বিষয়গুলো জানা যাবে। এক্ষেত্রে তোমাকে একটা কথা আমরা বলে রাখি যে এনআইএও কিন্তু দিনহাটাতে এসেছিলেন কিছুদিন আগে। তারা কিন্তু এসে কয়েকজনকে জেরা জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে সব কিছুই করেছিল। ফলে দিনহাটা ভারত বাংলাদেশ সীমান্তের এই যে এলাকা, এখানে কিন্তু আইএসআইয়ের সঙ্গে যোগ এবং এসটিএফ এনআই এগুলো কিন্তু অনবরত আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরেই। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু একটা চরম উত্তেজনা এই মুহূর্তে কিন্তু রয়েছে। ধন্যবাদ। পাকচর সফিকুল কি নিজের শ্বশুর বাড়িকেই ডেরা বানিয়েছিল? এবার রাজ্য এসটিএফ এর স্ক্যানারে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় দেওনায় সফিকুলের শ্বশুর বাড়ি। ধৃত পাকচর সফিকুলের বাড়ি বিহারের কিষানগঞ্জে, আর এই কিষানগঞ্জের পাশেই তো পাঞ্জিপাড়া, সেখানেই ক্যাম্প রয়েছে বিএসএফ এর। সীমান্ত সংলগ্ন এই এলাকায় কৌশলগত গুরুত্বের কারণেই সফিকুল শ্বশুরবাড়িকে নিরাপদ ডেরা হিসেবে বাঁচতে পারে বলে অনুমান গোয়েন্দাদের। এসটিএফ এর জালে ধরা পড়ল 3 অভিযুক্ত। আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া। এই 3 জনের মধ্যে একজনের বাড়ি বিহারের কিষানগঞ্জ জেলা। আমি কেন পাঞ্জিপাড়ায় দাঁড়িয়ে রয়েছি, কারণ কিষানগঞ্জের পার্শ্ববর্তী এলাকায় এই পাঞ্জিপাড়া। আমি ভৌগোলিক অবস্থানটা একটু বোঝানোর চেষ্টা করব, ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। ঠিক এদিকে কয়েক কিলোমিটার গেলেই কিষানগঞ্জ এবং তার একটু আগেই পাঞ্জিপাড়া বিএসএফ ক্যাম্প। আমি একটু দেখানোর চেষ্টা করবো, এটা পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ি। পাশাপাশি যদি আমরা উত্তর দিকে যাই তাহলে সেই ধৃত শফিকুল ইসলাম তার শ্বশুর বাড়ি, কিছু দূর এগোলেই রেলগেট পার করে তার শ্বশুর বাড়ি। কিছুদিন আগে পুলিশকে গুলি করে পালিয়েছিল 2 অভিযুক্ত এবং পরবর্তী সময় পুলিশ ইনকাউন্টারে খতম করেছিল একজনকে। যাকে খতম করেছিল তার সহযোগী আবাল, বাংলাদেশের বাসিন্দা, তারও কিন্তু শ্বশুরবাড়ি এই গোয়ালপুকুরেই। তাহলে প্রশ্ন উঠছে এখানেই যে এই যে শ্বশুরবাড়ি শফিকের, সে কি শ্বশুরবাড়ির ডেরা হিসাবে ব্যবহার করত? এখানে নিয়ে কাকে কাকে বৈঠক করতো সেসব কিন্তু খতিয়ে দেখছে বেঙ্গল এসটিএফ। পরবর্তীতে কী তথ্য উঠে আসে অবশ্যই নজর থাকবে সেদিকে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থেকে বিশ্বরূপ বিশ্বাস, TV9 বাংলা। 12 বছরের দাম্পত্য,
তবু স্ত্রী জানতেনই না যে স্বামীর বাড়ি কোথায়। স্বামীর বাড়ি সম্পর্কে তার কাছে স্পষ্ট কোনো তথ্য ছিল না বলেই TV9 বাংলাকে জানিয়েছেন ধৃত পাকচরের স্ত্রী। স্থানীয়দের দাবি শফিকুল এই দেশেরও বাসিন্দা নয়, সে প্রায়ই দেওনায় শ্বশুর বাড়িতে এসে থাকতো। নির্জন গ্রামকেই কি গুপ্তচর বৃত্তির ডেরা বানিয়েছিল শফিকুল? বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করে গোটা ঘটনার যোগসূত্র খতিয়ে দেখছেন STF আধিকারিকরা। শফিকুল ইসলামের শ্বশুরবাড়ি পাঞ্জিপাড়ার দেওনা গ্রামে। TV9 বাংলা। আপনার স্বামীর নাম? শফিকুল ইসলাম। কোথায় আপনার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি আমি তো জানি নাই আমার শ্বশুর বাড়ি কোথায়। আপনার শ্বশুর বাড়ি কোথায় আপনি জানেন না? না কেন? আপনাকে বিয়ে করে নিয়ে যায়নি? না, বিয়ের পরে কি আপনার স্বামী এখানেই থাকতো? ওর অন্য বাড়িতে আছিল, দাঁড়ান না, হ্যাঁ? অন্য বাড়িতে ছিল। কোন বাড়িতে ছিল? আমার বাবাও নাই, ভাই নাই, আমাকে বিয়ে দিয়েছে, আমি ওর কাছে ছিলাম। ছিলেন, তোর শ্বশুর বাড়ি কোথায় জানেন না? না, তাহলে কি থাকতেন কোথায়? এই বাড়িতে? তার মার বাপের বাড়িতে। তাহলে আপনার স্বামী এখানেই থাকতো? হ্যাঁ। আচ্ছা, তো এখন না, এই 2 বছর থেকে, হ্যাঁ আগে থাকছিল 2 বছর থেকে, 2 বছর ধরে এখন থাকে না? থাকে না। যে অ্যারেস্ট হয়েছে তার বাড়ি কোথায়? তো হিন্দুস্তানের না, তো দুদিকার বাংলাদেশের ইরানের কোন জায়গার আছে আমরা সেটা বলতে পারবো না। এই দেশের না? না, বাংলাদেশ থেকে এসে কেন বিয়ে করতে আসছেন? এখানে আসে বিয়ে করেছিল। বাংলাদেশ কি ইরান কোন জায়গায় ওর বাড়ি আছে, লেকিন এখানে আসছিল, তো তারপরে এখানে ওর বিয়ে হলো। আরে বাড়ির গরিব গরিব ছেলে ছিল, গরিব মেয়েটা খুবই গরিব, আর বাবার নাই মেয়েটার। শুধু পাকচর নয়, আজ আবার জঙ্গি যোগেও গ্রেফতার একজন। বেঙ্গালুরুতে গ্রেফতার বাদুরিয়ার যুবক। বেঙ্গালুরু পুলিশের জালে বাদুরিয়ার 25 বছর বয়সী আশাফুল মল্লিক। 2025 থেকে বেঙ্গালুরুতে বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করত এই আশাফুল। নিরাপত্তারক্ষীর কাজের আড়ালে জঙ্গি কার্যকলাপের অভিযোগ। নূর আলম আমাদের প্রতিনিধি একেবারে সেই বাদুরিয়ায় ওই যুবকের বাড়িতে পৌঁছে গিয়েছিল। নূর, এখনো পর্যন্ত আর কি তথ্য পেলাম আমরা? দেখো মঞ্জিরা, একেবারে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কিন্তু বেঙ্গালুরুতে গ্রেপ্তার করা হয়েছে বাদুড়িয়ার যুবক। বাদুড়িয়া যদুরাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের যে নওপাড়া গ্রাম রয়েছে সেই গ্রামের বাসিন্দা কিন্তু আশরাফুল মল্লিক। তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। যে অভিযোগটা উঠে আসছে যে একাধিক জঙ্গি কার্যকলাপ এবং নিষিদ্ধ সংগঠনের তিনি সদস্য হওয়ার জন্য যোগাযোগ করেছিলেন বা বিভিন্ন রকমের যোগসূত্র রয়েছে, সেই কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি রয়েছি একেবারে ওই যে আশরাফুল মল্লিকের বাড়িতে রয়েছে, আমি কথা বলার চেষ্টা করবো। স্থানীয় একজন রয়েছে, বলছি এই যে আশরাফুল মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে, কি শুনেছেন বলুন তো, আপনারা কেন গ্রেপ্তার করা হলো? আমরা তো কিছু জানি না, আমরা শুনেছি যেটা যে ও ব্যাঙ্গালোরে থাকতো, সিকিউরিটির কাজ করতো টাটা কোম্পানিতে। তারপরে কি হয়েছে, ওখান থেকে এনআইএ ধরে নিয়েছে। আমরা ততটা সঠিক কিছু জানি না। যে এমনি এইটুক বলতে পারি, আশরাফুল ছেলে হিসেবে, গ্রামবাসী হিসেবে, মহল্লায় যেখানেই জিজ্ঞাসা করুক, আশরাফুল নো ডাউট ভালো ছেলে। একেবারে আশরাফুল মল্লিক যিনি গ্রেপ্তার হয়েছেন তার কার্যকলাপ কিন্তু গ্রামে কিন্তু যথেষ্ট সুনাম রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব। এই যে আশরাফুলের বাড়ি, আমরা যে পথ দিয়ে যাচ্ছি এই পথ দিয়ে কিন্তু একটু হেঁটে গেলে কিন্তু আশরাফুলের বাড়ি। আশরাফুলের বাবা কিন্তু পেশায় একজন ভ্যান চালক। এই যে ভ্যান কিন্তু জীবিকা নির্বাহের কিন্তু প্রধান সম্বল। একেবারে আশরাফুলের বাবা, আশরাফুলের মায়ের সঙ্গে আমরা এর আগে কথা বলেছিলাম। আশরাফুলের মা জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু আশরাফুলের বাবা কিন্তু বেঙ্গালুরুতে রয়েছেন। ছেলেকে গ্রেপ্তার করার পর কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে কিন্তু তার বাবা কিন্তু বিশেষ যে সমস্ত আইনি প্রক্রিয়া রয়েছে সেই কাজের জন্য কিন্তু বেঙ্গালুরুতে গিয়েছেন আশরাফুলের বাবা। এই যে হচ্ছে আশরাফুলের বাড়ি। আমি প্রথমে এই যে ছবিটা দেখাবো, আশরাফুলের বাড়িতে কিন্তু মা রয়েছেন। আমি মায়ের সাথে কথা বলার চেষ্টা করবো। বলছি আশরাফুলের বাবার সাথে কথা হচ্ছে, আশরাফুলের বাবা তো বেঙ্গালুরুতে গেছে। আজকে হ্যাঁ একটা কথা হলো, আমি অসুস্থ, আমার ডাক্তারের কোনো কাগজ, ডাক্তারের প্রেসক্রিপশন। ছেলেকে গ্রেপ্তার করা হলো কেন? আমি কি করে বলবো, আমি তো বাড়ি আছি। ছেলে তো 1.5 বছর ধরে টাটা কোম্পানিতে আছে। ছেলের তো জঙ্গি কার্যকলাপের অভিযোগ রয়েছে ছেলের বিরুদ্ধে। তা আমি কিভাবে বলবো, আমি তো বাড়ি আছি। ছেলে তো 1.5 বছর ধরে সেখানে আছে। ছেলে যখন বাড়িতে আসতো তখন কি আপনার মানে বাইরের কোনো কাউকে নিয়ে আসতো বাড়িতে? কাউকে নিয়ে আসতো। ছেলে কি করতো বাড়িতে বা বাইরে? বাইরে কিছু করতো না, বাড়িতে পড়াশোনা করতো, পোল্ট্রি ঘরে কাজ করতো। আচ্ছা, মানে এই যে ছেলে গ্রেপ্তার হয়েছে কি মনে করছেন আপনারা? কি ভাববো,
নূর, একেবারেই বুঝতে পেরেছি, অর্থাৎ পরিবারের লোকজনই বলো বা এলাকার মানুষজন একেবারেই অন্ধকারে। এই মুহূর্তে এটাই খবর যে আফগানিস্তানে যাওয়ার আগেই বেঙ্গালুরুতে পাকড়াও এই যুবক, বাদুরিয়ায় যার বাড়ি।